আবাসন খাতের অবস্থাটা অনেকটা বেওয়ারিশ হয়ে গেছে। যারা লোন নিয়েছে তারা লোন পরিশোধের মতো সুযোগ পাচ্ছে না। বর্তমানে আবাসন খাত খুবই একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। রাজুকের যে ড্যাব প্রণয়ন বা বিধিমালা যেগুলো রয়েছে, সেই ড্যাব এখনও স্বচ্ছতা পায়নি। বৈশ্বিক অর্থনীতি সব কিছু মিলিয়েই আবাসন খাত এই মুহূর্তে খুব চাপে রয়েছে। দেশে উৎপাদন করতে পারছে না, র ম্যাটেরিয়াল নাই। আবাসন খাত আমরা জানি মৌলিক যে প্রয়োজনগুলি মানুষের, তার একটা অন্যতম খাত, এবং এই খাতের উপর একদিকে যেমন মানুষের আবাসন নির্ভর করছে, অন্যদিকে এটার উপর অর্থনীতিও অনেক বেশি গভীরভাবে জড়িত। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের জাতীয় অর্থনীতির জিডিপির প্রায় 20% এই খাতের থেকে আসে। আমাদের এই খাত থেকে প্রায় 30,000 কোটি টাকা রাজস্ব দেওয়া হয়। প্রায় 3 কোটি লোকের কর্মসংস্থান রয়েছে। 2 লক্ষ কোটি টাকার উপরে এই খাতে বিনিয়োগ রয়েছে। কাজেই এই সব বিষয়গুলো বিবেচনা করলে আবাসন খাতের গুরুত্ব অপরিসীম। তাছাড়াও আপনার এই খাতের সাথে প্রায় 258টি উপখাত জড়িত, যে উপখাতগুলির সাথে প্রায় 12,000 শিল্প প্রকল্প ইনভলভ রয়েছে। সঙ্গত কারণেই আবাসন খাতের গুরুত্ব অত্যন্ত অপরিসীম অর্থনীতিতে এবং মানুষের জীবন জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আবাসন খাত খুবই একটা ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশের প্রেক্ষাপটে। এমনটা হয়েছে আপনার আইন কানুন বিধিবিধানের পরিচ্ছন্নতা না থাকার কারণে। রাজুকের যে ড্যাব প্রণয়ন বা বিধিমালা যেগুলো রয়েছে, সেই ড্যাব এখনও স্বচ্ছতা পায়নি। এ নিয়ে অনেক দাবি দাওয়া আন্দোলন চলছে, কিন্তু ড্যাপের অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলো অনেকে মেনে নেয়নি। সেটা যেমন মেনে নেয়নি আবাসন খাতের যারা ব্যবসায়ী তারা, তেমনি যা অন্যভাবে পেশাজীবী যারা আছেন, আর্কিটেক্ট যারা আছেন, আপনার প্ল্যানার্স যারা আছেন, তাদের মধ্যেও দ্বিমত রয়েছে এই ড্যাপের ইস্যু নিয়ে। কাজেই এইসব বিবেচনায় একদিকে যেমন আমলাতান্ত্রিক জটিলতা, একদিকে যেমন আইন প্রণয়নে বা বিধিবিধান প্রণয়নে অস্বচ্ছতা, একদিকে বর্তমানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, বৈশ্বিক অর্থনীতি সব কিছু মিলিয়েই আবাসন খাত এই মুহূর্তে খুব চাপে রয়েছে। যার ফলশ্রুতিতে আবাসন ব্যবসার সাথে যারা জড়িত প্রায় 3,000 প্রতিষ্ঠান এই খাতের সাথে জড়িত, এবং প্রতিটি প্রতিষ্ঠানই কোনোভাবে সাফার করছে। দেখুন, অবস্থার প্রেক্ষাপটে সংকট কখনো স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী বা দীর্ঘমেয়াদী হয়ে থাকে। এখন সাধারণত বর্তমানে যা আমরা দেখছি, এটার মেয়াদটা ডিপেন্ড করছে। আমাদের দেশের অর্থনীতি খুব ছোট, দেশটাও খুব ছোট। সেক্ষেত্রে আমাদের যে কোনো সংকটই মোকাবেলা করাটা অনেকটাই ডিপেন্ড করছে দেশের পরিচালনার সাথে যারা জড়িত, সরকার যারা পরিচালনা করে, তাদের ইচ্ছার উপরে বা তাদের আইন কানুন নীতি ইত্যাদির উপরে ডিপেন্ড করে। তো আমরা জানি, আমরা দেখেছি, কখনো কখনো পড়াশোনা করেছি যে ফর এক্সাম্পল খুব কাছের একটা দেশ সিঙ্গাপুরের কথাই বলি, ওইখানটায় দেখবেন যখনই কোনো ক্রাইসিস আসে, অর্থনৈতিক ক্রাইসিস আসে, তারা সরকার থেকে আবাসন খাতকে উজ্জীবিত করার জন্য এখানে বিনিয়োগ করে এবং সরকারিভাবে এই ফ্ল্যাট বা প্লট ক্রয়ের একটা সুযোগ সুবিধা প্রদান করে। পাশাপাশি ব্যাংকগুলোর থেকেও সহজ শর্তে ঋণ প্রদান করে এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। দীর্ঘমেয়াদী কিস্তিতে টাকা আদায়ের একটা ব্যবস্থা করে। বাংলাদেশে এখন বর্তমান অবস্থায় সমস্যা দীর্ঘমেয়াদী হবে না স্বল্পমেয়াদী হবে এটা বলা খুব কঠিন, কারণ সারা বিশ্বে এখন একটা বৈশ্বিক একটা অস্থিরতা চলছে এবং সেই অস্থিরতা আগামীকালই শেষ হয়ে যাবে এমনটা ভাববার খুব অবকাশ নেই। সেক্ষেত্রে সরকারের খুব কঠিন একটা ভূমিকা রয়েছে, কঠিন বাস্তবতার উপর ভিত্তি করেই, এবং সেখানে যদি সরকার যদি সঠিক নীতিমালা প্রণয়ন না করে এবং সঠিকভাবে এই খাতকে উজ্জীবিত করবার জন্য ব্যবস্থা না নেয় এবং সুযোগ সুবিধা না দেয়, তাহলে এটার দীর্ঘমেয়াদী এর প্রভাব পড়বে এবং দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সরকার কোনো ফলপ্রসূ কোনো উদ্যোগই নেয়নি এই খাতের জন্য। এটা এখন একদম একটা ভাসমান অবস্থা রয়েছে, না এটার
অর্থনৈতিক দিকটা বিবেচনা করা হচ্ছে, না উদ্যোক্তাদের সমস্যাদি বিবেচনা করা হচ্ছে এবং এটা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে, না যারা ক্রেতা তাদের জন্য কোনো সুযোগ সুবিধা বা ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। তো সেই যদি বলেন এটা একেবারে এখন আমরা বলি না যে বেওয়ারিশ সিচুয়েশন, তো আবাসন খাতের অবস্থাটা অনেকটা বেওয়ারিশ হয়ে গেছে, এই মুহূর্তে খুব একটা ভালো অবস্থায় নেই এবং সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে বলে আমার জানা নেই। আমি যতটুকু জানি তাতে কোনো সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা বা সুনির্দিষ্ট কোনো নীতিমালা এই মুহূর্তে নেওয়া হয়নি। দেশের অর্থনীতি তো অবশ্যই ডিপেন্ড করবে দেশের সরকারের পরিচালনা ব্যবস্থার উপরে। বাংলাদেশে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা সবাই জানেন, আমরাও জানি, বিশেষ কয়েকটা বিষয়ের প্রতি গুরুত্ব দিচ্ছেন এবং বিশেষ কয়েকটা সমস্যার সমাধানের জন্য অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তার মধ্যে আমরা জেনেছি আপনার গুরুত্ব দেওয়া হচ্ছে নির্বাচন, সংস্কার এবং বিচার। কিন্তু এখানে কিন্তু অর্থনীতি নেই। এখন যেহেতু অর্থনীতি নেই, অর্থনীতিটাকে ফোর্থ ফিফথ বা কোনো জায়গাতেই বিবেচনা রাখা হয়নি বা গুরুত্বের সাথে রাখা হয়নি, সঙ্গত কারণেই আবাসন খাতের অবস্থা সঙ্গীন হয়ে গেছে। তো অর্থনীতিকে যদি গুরুত্ব না দেওয়া হয় এবং অর্থনীতির সাথে যারা কাজ করে তাদেরকে যদি সম্মান না দেওয়া হয়, তাদেরকে যদি প্রোটেকশন না দেওয়া হয়, সঙ্গত কারণে এই সমস্যা বর্তমানে যেটা চলছে এটা সমাধান হবার মতো অবস্থা থাকবে না বা নাই। অন্যদিকে যদি যাই আমরা জিনিসপত্রের দাম বাড়ার ব্যাপারে, ধরেন আবাসন খাতের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত 3-4টা খুব গুরুত্বপূর্ণ জিনিস: রড, সিমেন্ট, পাথর এবং ইট বালি। এখন বাংলাদেশে একদিক দিয়ে হলো আপনার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, অন্য দিক দিয়ে গ্যাসের দাম বৃদ্ধি বা তেলের দাম বৃদ্ধির কারণে ট্রান্সপোর্ট কস্ট বৃদ্ধি পেয়েছে। উৎপাদন ঠিকমতো করতে না পারার কারণে, উৎপাদন পরিপূর্ণ নির্বিচ্ছিন্নভাবে মিল পরিচালনা করতে না পারার কারণে গ্যাসের অভাব, তেলের অভাব, কাঁচামালের অভাব, ব্যাংকিং ব্যবস্থা সুষ্ঠু নেই। ব্যাংকে এলসি করতে গেলে এলসি করা যায় না, 100%, 150%, 200% মার্জিন চেয়ে বসে, বা 100, 150, 200% মার্জিন দেওয়ার পরেও অনেক ক্ষেত্রে এলসি দিতে চায় না ব্যাংকের মনোপুত না হলে। এইসব কারণে আপনার সরবরাহ ব্যবস্থা খুবই এফেক্টেড হয়েছে, খুবই খারাপ অবস্থায় গিয়েছে এবং ফলশ্রুতিতে সরবরাহ ব্যবস্থা সঠিক বা আপনার স্মুথ থাকবার না কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে। জিনিসপত্রের দাম বাড়লে তখন তো আবার ভোক্তা শ্রেণী যারা, তাদের ক্রয় ক্ষমতার একটা ব্যাপার রয়েছে। বাংলাদেশে তো মোটামুটিভাবে আমরা যারা আবাসন ব্যবসা করি বা যারা করে তারা টার্গেট করে থাকে, ধরেন আপনার মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীকেই টার্গেট করে থাকে। উচ্চবিত্ত খুবই কম বা পরিমাণ, খুব কম পার্সেন্টেজ হয়। তো এই যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, এদের আয়ের সীমাবদ্ধতা থাকবার কারণে এবং দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকবার না কারণে তারাও কেনার মতো সাহস পাচ্ছে না বা তারা বিনিয়োগ করছে না। স্থানীয়ভাবে রাষ্ট্র পরিচালনায় একটা শৃঙ্খলা আসতে হবে, একটা পরিচ্ছন্ন নীতি পরিস্থিতি আসতে হবে। সেই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট। সেটা রাজনৈতিক সরকারের মাধ্যমেই হোক অথবা আপনার অন্তর্বর্তী সরকার হোক। অবশ্যই রাজনৈতিক সরকার এলে বা ইলেকটেড সরকার এলে দেশ তখন জনগণের দ্বারা পরিচালিত হবে। জনগণের সরকার এলে জনগণের দাবি দেওয়া বা জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কিন্তু পাশাপাশি যদি বর্তমান সরকারে যারা আছেন তারা খুবই বিজ্ঞ ব্যক্তির সমন্বয়ে সরকার চলছে, তারা যদি এই অর্থনীতিকে একটু গুরুত্ব দেয় তাহলে অনেক বেশি এই সমস্যার সমাধানটা দ্রুততার সাথে করা সম্ভব হতো বলে আমি মনে করি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। হাউজিং লোন খুবই সীমাবদ্ধ, এখন সীমিত করে ফেলা হয়েছে। হাউজিং লোনের যে ইন্টারেস্ট বা প্রফিট চার্জ সেটা অনেক উচ্চ হয়ে গেছে, 12% প্লাস হয়ে গেছে। তো সব কিছু মিলে হাউজিং লোন খুব ভালো আছে এটা বলা যাবে না, বা খুব সহজ যেকরণ করা হয়েছে সেটা বলা যাবে না। অপরদিকে যারা লোন নিয়েছে তারা লোন পরিশোধের মতো সুযোগ পাচ্ছে না। লোন পরিশোধের জন্য একটা মেয়াদের প্রশ্ন রয়েছে, অর্থনীতির প্রশ্ন রয়েছে, ক্যাশ ফ্লো প্রশ্ন রয়েছে। এটা অনেক ক্ষেত্রেই এই জায়গাটা ব্যাহত হচ্ছে দেশের সার্বিক আর্থসামাজিক প্রেক্ষাপটে। তো সে কারণে একদিকে যেমন ব্যাংকের লোনের আপনার নিরবিচ্ছিন্ন ফ্লো নাই, অন্যদিকে তেমনিভাবে যারা লোন নিয়েছে তারা লোন ফেরত দিতেও পারছে না, যেহেতু ইনকাম অনেক সীমিত হয়ে গেছে। এবং আমি ব্যক্তিগতভাবে খুব গভীরভাবে চিন্তা করে দেখেছি
যে বর্তমান অবস্থাটা এমনই একটা অবস্থা, যে অবস্থায় মানুষ যেন মনে করছে যে তারা প্ররোচিত হচ্ছে। জীবনটা এতই কঠিন হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য, আপনার ঋণ নেওয়া, ঋণ ফেরত দেওয়া, অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার টক শোগুলিতে শোনা যায় যারা বিজ্ঞ ব্যক্তিগণ, যারা কোনোদিনও কোনো ব্যবসা বাণিজ্য করেন নাই, একটা লোকের জীবনে চাকরিও দেন নাই, নিজের জন্যই ভেবেছেন, তারা আজকাল বলা শুরু করেছেন যে ব্যবসায়ীদের ধরে যারা ঋণ খেলাপি হয়েছে তাদের ধরে সবাইকে জেলে পুরে দেওয়া হোক। তো এই যে জেলে পোড়াই যে সমস্যার সমাধান নয়, এবং এই জেলে যাবার কারণ যে উদ্ভব হয়েছে, যে কারণে মানুষ আজকে এই বিপদাপন্ন হয়েছে, যারা লোন নিয়েছে ব্যবসা বাণিজ্যের জন্য, তারা যে কারণে বিপদে পড়েছে সেই কারণগুলো কিন্তু সমাধা বা হাইলাইট করা হচ্ছে না বা বিবেচনা আনা হচ্ছে না। বা আপনার দেশে উৎপাদন করতে পারছেন না, র ম্যাটেরিয়াল নাই। র ম্যাটেরিয়াল কেন নাই? ব্যাংকের থেকে আপনার এসি করা যাচ্ছে না। খেলাপি কেন হয়ে গেছে? আপনার গ্যাস নাই, উৎপাদন হচ্ছে না। উৎপাদন না হওয়ার কারণে যে মূল্য দিয়ে যে 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 ভ্যালুতে আপনার 1 টন কাগজ বা 1 টন আপনার রড বা 1 টন সিমেন্ট তৈরি করা হয়, সেটা বিক্রি করে আয় হচ্ছে না বা ক্যাশ ফ্লো আসছে না। সঙ্গত কারণে ব্যাংকের লোন অনেক ক্ষেত্রে দেওয়া সম্ভব হচ্ছে না। তো এইসব কারণে অনেক ব্যবসায়ীরা এখন যেন মনে হচ্ছে বা মনে করছে যে তারা প্ররোচিত হচ্ছে বিভিন্নভাবে, যে তাদের এখন জীবন, সম্মান, সামাজিক মর্যাদা, আত্মমর্যাদা বাঁচিয়ে রাখার জন্য একমাত্র পথ হলো যেন আত্মহুতি দিতে হবে। জিনিসটা এতই গভীর জায়গায় পৌঁছে গেছে, এই ব্যাপারে যদি সরকার দ্রুত সিদ্ধান্ত না নেয়, দেশের এই অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করে ব্যবসায়ীদেরকে সুযোগ না দেবার উদ্যোগ না নেয়, তাহলে এই ধরনের দুর্ঘটনা ঘটেও যেতে পারে। এই খাতের চাহিদা থাকবে। এখানে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চবিত্ত শ্রেণীর সবারই একটা মাথা গোঁজার ঠাঁই সবাই চায়। একটা মানুষ একটুখানি আর্থিকভাবে সঙ্গতি সম্পন্ন হলেই সে প্রথমেই চিন্তা করে যে আমার মাথার উপর একটা ছাদ হোক। তো সেক্ষেত্রে আবাসন খাতের চাহিদা সবসময় ছিল এবং সবসময় থাকবে। প্রশ্ন হলো যে এই খাতটাকে সহজলভ্য করার জন্য এবং সকল শ্রেণীর মানুষের কাছে এটাকে পৌঁছে দেবার জন্য যে উদ্যোগগুলি নেবার, সেটা যে রাষ্ট্র ব্যবস্থা সেটা নেয়, সেই রাষ্ট্র ব্যবস্থায় মানুষ সবাই আবাসনের সুযোগ পায়। আর তাছাড়া আবাসন একদিকে যে মৌলিক চাহিদার অংশ, তেমনি আমরা এটাকে সভ্যতারও সুযোগ বলতে পারি। বস্তিতে থাকা আর বাড়িতে থাকার মধ্যে তো অনেক তফাৎ আছে। কাজেই সভ্যতার সূচকের মধ্যে যদি বলেন, আবাসন কিন্তু সভ্যতার একটা সূচক। আপনার একটা বাড়ি থাকবে, সেই বাড়িতে আপনি সুন্দরভাবে থাকবেন, শান্তিপূর্ণভাবে থাকবেন, আপনার সন্তানাদি থাকবে, আপনার পরিবার পরিজন থাকবে, এটা কাঙ্ক্ষিত একটা বিষয়। তো সেই বিষয়টাকে বিবেচনায় নিতে গেলে অবশ্যই আবাসন খাতের প্রয়োজনতা এখনও আছে, ভবিষ্যতে থাকবে এবং অনাদিকাল পর্যন্ত এটা প্রয়োজনতা থাকবে। এখন সহজলভ্যতা করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া, সভ্যতার সূচকের এটার অন্যতম একটা অংশ হিসাবে বিবেচনা করা এবং সেই অনুযায়ী সরকার থেকে সুযোগ সুবিধা দেওয়া, এটা কতটুকুন হবে, এটা যারা বিজ্ঞজন দেশ চালান, পরিচালনা করেন, অর্থনীতিবিদ যারা আছেন, তারা নিশ্চয়ই চিন্তা করবেন এই বিষয়ে। ব্যবসায়ী মহলকে, বিশেষ করে আবাসন খাতকে যদি গুরুত্ব দিয়ে বিবেচনা না করা হয়, এটার ক্ষতিকর প্রভাব দীর্ঘমেয়াদী এবং এটা খুব পয়েন্ট অফ নো রিটার্ন আমরা বলি, যে ফিরে আসার কোনো পথ নাই, সেই জায়গায় পৌঁছে যাবে। আবাসন খাতের উপরে অনেকগুলো বিষয় জড়িত দেশের অর্থনীতি। প্রথমত কর্মসংস্থান, একটা হিউজ নাম্বার অফ পিপুল এই খাতের সাথে জড়িত। তারা এই খাতের সাথে আপনার একদম কার্পেন্টার শুরু করে বা তারও নিচে যদি যোগালি বলি আমরা, যোগালদার থেকে শুরু করে একদম আর্কিটেক্ট পর্যন্ত আমাদের এই খাতটার সাথে জড়িত। তো এখানে একটা বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যাপার রয়েছে। আপনার এখানে বিনিয়োগের একটা ব্যাপার রয়েছে, স্থানীয় এবং কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগের একটা ব্যাপার রয়েছে। এখানে জিডিপিতে এর কন্ট্রিবিউশনের বিষয় রয়েছে। এখানে উপখাতের প্রায় 258টি উপখাতের ব্যবসা এবং তার প্রভাব রয়েছে। 12,000 উপখাতের ইন্ডাস্ট্রির অর্থনীতির সাথে জড়িত। কাজে যদি আবাসন খাতের অবস্থাটাকে এই মুহূর্তে বিবেচনা করে, এর গুরুত্বটাকে অনুধাবন করে, এর বর্তমান কঠিন অবস্থা এবং সঙ্গীন অবস্থাকে বিবেচনায় নিয়ে ভবিষ্যতে যদি এটাকে উন্নয়ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা
সরকার না নেয় তাহলে মানুষ বেকারত্ব হবে, বেকারত্বের জন্য জটিল পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষ হানাহানি করবে, আপনার অর্থনীতি একেবারেই খারাপ অবস্থায় পৌঁছে যাবে, আপনার বিনিয়োগ নষ্ট হবে, শিল্প প্রকল্পগুলি ধ্বংস হয়ে যাবে, দেশের অর্থনীতির যে জিডিপিতে কন্ট্রিবিউশন সেটা হারাবে। আমার কাছে মনে হয় যে পুরো একটা ডিজাস্টার, একেবারে একটা চরম একটা খারাপ পরিণতি হবে দেশের অর্থনীতির জন্য।